সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরুর আগে যে অবস্থা তৈরি হয়েছিল, বর্তমানে সেই অবস্থা। যেমন ইরানের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তেমনি ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দুই পক্ষের মধ্যে একই রকমের উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যুদ্ধ আসন্ন এবং তারা যুদ্ধের ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সময় অতি দ্রুত পার হয়ে যাচ্ছে, এখনই যদি ইরান একটা চুক্তি না করে তাহলে ইরানের উপর এমন হামলা চালানো হবে যা এর আগে কখনো হয়নি। আর ইরান পরিষ্কার করে বলেছে যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা কঠোর জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। এই অবস্থায় পরিস্থিতি এখন এমন যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করছে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে এবং আগামীকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে সিচুয়েশন রুম বৈঠক করবেন। তার মানে মোটামুটিভাবে যুদ্ধ আসন্ন বলা যায়। এই অবস্থায় ইরানের পক্ষ থেকে সাধারণ মানুষকেও অস্ত্র পরিচালনার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি নতুন আরেকটা ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথমেই বলি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন। ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়েছিলেন মূলত চীনকে এইভাবে প্রভাবিত করতে যাতে আমেরিকার পক্ষে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেয়, ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য করে এবং ইরানের ব্যাপারে আমেরিকার যেরকম অবস্থানে আছে চীন যদিও সেই রকম অবস্থানে না যায়, অন্তত ইরানের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে, কিছু পদক্ষেপ নেয় বা আমেরিকা যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেই ব্যাপারে সমর্থন জানায়। কিন্তু প্রকৃতপক্ষে চীনের কাছ থেকে এরকম কোনো গ্রিন সিগন্যাল পায়নি। বরং তার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফর করেছিলেন, সেখানে কিছু কথাবার্তা হয়ে রয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফেরত আসার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে যাচ্ছেন। আগামী 19 এবং 20 তারিখ এই সফর হওয়ার কথা। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের আগে এবং পরে রাশিয়া, চীন এবং ইরানের যে বলয় সেই বলয়ের বৈঠক হচ্ছে। মোটামুটি তাতে পরিষ্কার যে এই বলয় কোনো মতেই আমেরিকার এগেনস্টে দুর্বল হবে না এবং এই বলয়ের ভেতরে ভাঙন হবে না। মোটামুটিভাবে এই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণ অপদস্থ হয়ে বলা যায় চীন থেকে আমেরিকায় ফেরত গেছেন। একটা বিষয় খেয়াল রাখবেন, আমি বারবার জোর দিয়ে বলছি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপরে নিষেধাজ্ঞা রয়েছে, চীনে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা চীন তুলে না নেওয়ার পরেও আমেরিকার প্রেসিডেন্ট এই মার্কো রুবিওকে নাম পরিবর্তন করে ভিন্ন নামে ভিসা নিয়ে তারপরে চীন সফর করিয়েছেন। কারণ ছিল আমেরিকা ভীষণভাবে চাইছে যে চীন আমেরিকাকে সমর্থন দিক এবং ডোনাল্ড ট্রাম্প দেখাতে চেয়েছিল বিশ্বকে যে সে চীন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্টকে বা চীন সরকারকে তার পক্ষে আনতে পেরেছে, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে এবং ডেমোক্র্যাটরা প্রচণ্ডভাবে সমালোচনা করছে এবং চীন সফরে ডোনাল্ড ট্রাম্পের এই অপদস্থ এবং পরাজয়ের বিষয়টা তারা অনেক বড় করে দেখছে। আমরা যতই বলি আমেরিকা পররাষ্ট্রনীতিতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দল একই অবস্থানে থাকে, তা যতই বলি, কিন্তু তাদের অভ্যন্তরীণ একটা রাজনীতি তো আছেই। এই ইন্টারনাল পলিটিক্সের কারণে ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পকে এখন ধুয়ে ছাড়ছে। শুধু তাই না, প্রসঙ্গক্রমে এই কথাগুলো বলে আমি যুদ্ধ পরিস্থিতিতে আসছি। 14 তারিখে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। কোন ইস্যুতে ভোটাভুটি হয়েছে? ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 60 দিনের বেশি সময় ধরে যুদ্ধ করতে পারবেন না। এই ব্যাপারে 1973 সালে আমেরিকায় ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নামে একটা আইন তৈরি হয়েছিল। সেই আইনটা কার্যকর বলবৎ করার জন্য এখন এই ভোটাভুটি হয়েছে। অর্থাৎ কংগ্রেসের অনুমোদন ছাড়া
এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আর যুদ্ধ করতে পারবেন না, এই ব্যাপারে ভোটাভুটি হয়েছে। এই ভোটাভুটিতে 212 সমান, দুই পক্ষে সমান ভোট পড়েছে। রিপাবলিকানরাও 212 জন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, আর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 212 জন ডেমোক্র্যাট দলের সদস্য। অর্থাৎ ডেমোক্র্যাটদের পক্ষে 212টি ভোট পড়েছে। ডেমোক্র্যাটদের 212 জন সদস্য, একজন সদস্য মনে হয় ভোটদানে অনুপস্থিত ছিলেন, তো সেখানে রিপাবলিকানদের 2-1 সমর্থন দিয়েছে এখানে, আর রিপাবলিকানদের 217 জনের ভিতরে 2-1 মনে হয় ভোটদানে বিরত ছিল, তাতে 212 জন ভোট দিয়েছে। তার মানে দুই পক্ষে সমান 212 করে ভোট পড়েছে। তার মানে হলো এই প্রস্তাব কিন্তু পাশ হলো না, সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে ডোনাল্ড ট্রাম্প তার সুবিধা মতো যুদ্ধ করতে পারবে, এখন এই পরিস্থিতি দাঁড়ালো। এর আগে 13 তারিখে, 14 তারিখে প্রতিনিধি পরিষদের ভোট হয়েছে, 13 তারিখে সিনেটে ভোট হয়েছে। সিনেটে রিপাবলিকান দলের পক্ষে ভোট দিয়েছে 50 জন, আর 49 জন ডেমোক্র্যাট দলের পক্ষে ভোট দিয়েছে। তার মানে খুব কাছাকাছি। তার মানে হচ্ছে আমেরিকার বিরোধী যে রাজনৈতিক শক্তি ডেমোক্রেটিক যে পার্টি, এই ডেমোক্রেটিক পার্টি তারা চাইছে না যে এই মুহূর্তে আমেরিকা ইরানের বিরুদ্ধে আরও যুদ্ধ করুক। এই না চাওয়ার অনেকগুলো কারণ, তার ভিতরে একটা কারণ হচ্ছে আমেরিকা সারা বিশ্বে তার প্রভাব হারাচ্ছে। এই প্রভাবটা হারাচ্ছে সামরিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, কূটনৈতিক প্রভাব, সব ধরনের প্রভাব। অর্থাৎ আমেরিকা যে দুর্বল, আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধ করা যায় এবং আমেরিকা ইরানকে যে হারাতে পারছে না, এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে। এতে আমেরিকার যে সারা বিশ্বে একটা অবস্থান ছিল, ভাবমূর্তি ছিল এবং ভাবমর্যাদা ছিল, তাদের যে একটা বিরাট প্রভাব প্রতিপত্তি ছিল সারা বিশ্বে, তারা তাদের কথাই চলতো, এই অবস্থাগুলো, এই বিষয়গুলো এখন আর ক্রমে ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে, এইগুলো থাকছে না। সেটা আমেরিকার জন্য অনেক বড় ক্ষতি। এই জন্য ডেমোক্র্যাটরা খুবই বিরোধিতা করছে, আর রিপাবলিকানরা এই মুহূর্তে যুদ্ধের পক্ষে অবস্থান নিচ্ছে এই কারণে যে তারা কোনোভাবে যদি ইরানকে হারাতে পারে, তাহলে তারা দেশের রাজনীতিতে, অর্থাৎ আমেরিকার রাজনীতিতে আবার ফিরে দাঁড়াতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে, এবং তারা বোঝাতে পারবে যে ইরানের মতো একটা শক্তিকে তারা যুদ্ধ করে হারিয়ে দিয়েছে, আমেরিকা এখনও শেষ হয়ে যায়নি, আমেরিকাই এখনও সারা বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার, এই কথা প্রমাণ করতে চায়। সেক্ষেত্রে তাদের সামনে যুদ্ধের বিকল্প আর কিছু নেই। এই অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করবেন। সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তারপরে যুদ্ধমন্ত্রী পিট হেগসেট, সম্ভবত স্পিকারও থাকতে পারেন, তারপরে সিআইএর ডিরেক্টর তিনি থাকবেন, এরপরে আরও হয়তো বড় বড় সেনা কর্মকর্তা তারা থাকতে পারেন। এর মানে দাঁড়াচ্ছে সেখানে যুদ্ধের পরিকল্পনা নিয়ে কথা হবে। তারা আলোচনা করবে, যা নিয়ে সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে এই মুহূর্তে কি কি কৌশল নেওয়া দরকার। আগেরবার যুদ্ধের সময় তাদের কৌশলে কোথায় কি ভুল ত্রুটি ছিল, তাদের কোথায় দুর্বলতা ছিল, কোনটা করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে, এই সমস্ত নিয়ে তারা আলোচনা করবে। শুধু তাই না, যুদ্ধের ব্যাপারে আরব দেশগুলোর অবস্থা কিন্তু এখন আগের চেয়ে একটু ভিন্ন। আগে যদিও মোটামুটিভাবে মুখে মুখে না করেছে, কিন্তু তারা ঘাঁটি মাটি বন্দর দিয়ে সাহায্য করেছে আমেরিকাকে। কিন্তু এইবারের পরিস্থিতি ভিন্ন। এখন নতুন করে মধ্যপ্রাচ্যে একটা জোট হচ্ছে। এছাড়া যুদ্ধে কী ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এই আরব দেশগুলো, বিশেষ করে কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সবাই জানে। এর ভিতরে সংযুক্ত আরব আমিরাত যদিও যুদ্ধের পক্ষেই থাকবে এবং তার ঘাঁটি মাটি সমস্ত সব কিছু ব্যবহার করতে তো দেবেই, তারা নিজেরাও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, পরিস্থিতি এইরকম। কিন্তু সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এরা কি করবে সেটা এখন বড় ভাববার বিষয়, বড় চিন্তার বিষয়। এইগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা করতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। সিচুয়েশন রুমে হয়তো আরবদের পরিস্থিতি, আরবদের অবস্থান, এ সমস্ত নিয়ে আলোচনা হবে। একইভাবে আলোচনা হতে পারে আর একটা বিষয় নিয়ে। আগেরবার যুদ্ধের সময় ইরাকের ভেতরে ইসরায়েলের গোপন 2টি বিমান ঘাঁটি ছিল, সেখান থেকে বিমান হামলা চালানোর ক্ষেত্রে, ইরানের উপর বিমান হামলা চালানোর ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছে। কিন্তু এবার সেই ঘাঁটি তো উচ্ছেদ করে দিয়েছে ইরান এবং ধরা পড়ে গেছে। এবং ইরান আগেরবার যুদ্ধের সময় যে সিচুয়েশন ফেস করেছে, এবার কিন্তু আপার হ্যান্ডে ইরান, এবং তারাও নিজেদের দুর্বলতা ইত্যাদি এগুলো সব কিছু পর্যালোচনা করেছে এবং সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছে বা নিয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা কি করতে পারে, তাদের কি করা উচিত?
এবং দেশের ভেতরে যে সিচুয়েশন আছে, বিশেষ করে জনগণের পক্ষ থেকে বিরাট রকমের বিরোধিতা আছে যুদ্ধের ব্যাপারে। ডেমোক্র্যাটরা সবাই বিরোধিতা করছে। এরপরে সামনে নভেম্বরে মিড টার্ম ইলেকশন, এখন মে মাস আধা আধি। এই যে সময়টা, এই সময়টাতে যুদ্ধ করলে মিড টার্ম ইলেকশনে যদি রিপাবলিকান দল খারাপ করবে তো বটেই, তারপরেও তারা হয়তো এইভাবে ভাববে যে যদি খারাপ করে তাহলে তাদের পরিস্থিতি কী দাঁড়াবে। ডোনাল্ড ট্রাম্প ইমপিচড হয়ে যেতে পারেন যদি ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তাহলে ডোনাল্ড ট্রাম্প ইমপিচড হয়ে গেলে তাদের কোন পরিস্থিতি দাঁড়াবে, এবং রিপাবলিকানদের রাজনীতি ভীষণভাবে মার খেয়ে যাবে। এমনকি মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা আন্দোলন যেটা, সেই আন্দোলনের লোকজনও এখন অনেকেই ট্রাম্পের পক্ষে না, যুদ্ধের পক্ষে না। এই পরিস্থিতিতে নিজেদের দলকে কিভাবে সামাল দেওয়া হবে, জনগণকে কিভাবে সামাল দেওয়া হবে, বিশ্বে যে অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছে, আমেরিকার যে ভাবমর্যাদা ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে, এই সমস্তগুলো কীভাবে ম্যানেজ করা হবে, কীভাবে পুনরুদ্ধার করা হবে, এই সব কিছু ভাবতে হচ্ছে। এই সমস্ত সব কিছু নিয়েই আলোচনা হবে ওয়ার সিচুয়েশন রুমে, যুদ্ধ পরিস্থিতির যে রুম, যে মিটিং হবে আগামীকাল সেইখানে। এমনকি মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং সেনা কর্মকর্তাদের সাথে এই আলোচনাও হবে। ইরানের সাথে যুদ্ধ করতে গেলে কী লাভ, কী ক্ষতি, কী সম্ভাবনা, কী বিপদ, কী আপদ, আবার তারা কীভাবে সুবিধা পেতে পারে, সমস্ত সব কিছু নিয়ে আলোচনা হবে। তার মানে মোটামুটিভাবে আমি যা বুঝতে পারছি, আমেরিকার মার্কো রুবিও, পিট হেগসেথ এবং ডোনাল্ড ট্রাম্প, এই তিনজন অবশ্যই যুদ্ধের পক্ষে কথা বলবে। এবং এখন যেহেতু সবই রিপাবলিকান দলের প্রভাবিত লোকজন, সেনাপ্রধান বা আধা যত কর্মকর্তা, সিআইএ প্রধান, সমস্ত সব কিছু তাদের পক্ষের, ফলে যুদ্ধের পক্ষেই হয়তো একটা রায় আসবে এবং যুদ্ধের পক্ষেই অবস্থান থাকবে। যদি তাই হয় তাহলে আমরা ধরে নিতে পারি আর একটা যুদ্ধ আসন্ন এবং যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এবং আমি যে বলছিলাম যে সারা বিশ্বের অর্থনৈতিক যে ক্রাইসিস, সেইটার ব্যাপারে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি আমি আপনাদেরকে। আজকে আমি পাকিস্তানের ডন পত্রিকায় দেখলাম, এই পত্রিকায় মার্কিন কোনো পত্রিকার উদ্ধৃতি দিয়ে একটা রিপোর্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে এই যুদ্ধের কারণে, যুদ্ধ শুরু থেকে এই পর্যন্ত বিশ্বের 279টা কোম্পানি 25 বিলিয়ন, তার মানে $2,500 কোটি, আমাদের বাংলাদেশের রিজার্ভ হয়তো 2,500-3,000 কোটি ডলার আছে। এই $2,500 কোটি ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন কোম্পানি, এই জাহাজ কোম্পানি এই সমস্তগুলো। এই যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণীতে বিভিন্ন কোম্পানির জাহাজ আটকে রয়েছে, তাদের বিমার খরচ বেড়েছে, নানা রকমের ব্যাপার। এখানে $2,500 কোটি ক্ষতি হয়েছে শুধু কয়েকটা কোম্পানি, 279টা কোম্পানি। এছাড়া সারা বিশ্বের তেল কোম্পানি, বিভিন্ন রকমের লেনদেন বাণিজ্য, বহু ব্যাপার স্যাপার আছে, গ্যাস তেল রিলেটেড, পৃথিবীর সমস্ত সব কিছুতেই এর প্রভাব পড়েছে। তাহলে তার ক্ষতির মাত্রাটা কত? তার মানে বিশ্ব এই ক্ষতি বহন করছে, এই ক্ষতির চাপ মেনে নিতে বাধ্য হচ্ছে শুধুমাত্র আমেরিকার কারণে। এই আমেরিকা এবং ইসরায়েল যদি যুদ্ধ শুরু না করতো তাহলে তো এই অবস্থা তৈরি হতো না। এবং ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের আগে তো এই পরিস্থিতি ছিল না, তখন সব কিছু স্বাভাবিক ছিল। তখন $65 থেকে $70 ভিতরে 1 ব্যারেল তেল পাওয়া যাচ্ছিল। এখন সেই 1 ব্যারেল তেল $100 উপরে, $120, $26 পর্যন্ত উঠেছে কখনো কখনো। এরপরে বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জে, তারপরে স্বর্ণের দাম, এরপরে তেলের দাম, গ্যাসের দাম, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কতটা অস্থিতিশীল পরিস্থিতি, সে খবর তো আমরা সবাই কম বেশি জানি। এই পরিস্থিতিতে আসলে পৃথিবীর মানুষ যুদ্ধ চায় না। এই বিষয়গুলো যেমন আমেরিকাকে মাথায় রাখতে হচ্ছে, আবার এটাও ঠিক যে আমেরিকা যে সিদ্ধান্ত নেবে সে তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। বিশ্বের মানুষের কি আসলো, কি গেল, কি ভাবলো, কি চিন্তা করলো, এ নিয়ে আমেরিকা আসলে চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তারা এইভাবে যুদ্ধ করতে পারতো না, এবং শান্তি প্রতিষ্ঠান নেবে, গণতন্ত্র প্রতিষ্ঠান নেবে, মানবাধিকার প্রতিষ্ঠান নেবে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করতে পারতো না। একটা যুদ্ধ হয় এবং কত মানুষ মারা যায় আপনারা বলুন। এই যে ইরানের যে কথা বলে যুদ্ধ শুরু করলো, ইরানে আমেরিকা কোন কথা বলে যুদ্ধ শুরু করেছিল? মূলত প্রথমে যে ইরানে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, বিক্ষোভকারীদের দমন করা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক করা হচ্ছে, দেশের অর্থনীতি খারাপ, সরকার পারছে না, এই সরকার পরিবর্তন করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষমেশ এখন কোথায় এসে দাঁড়িয়েছে? না সেই ইরানি জনগণের স্বার্থের কথা আছে, না সেই ইরানি জনগণের মানবাধিকারের কথা আছে, না
কোনো কিছু আছে, বরং সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, স্কুলের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। এবং এখন তারা পরমাণু কর্মসূচি নিয়ে ব্যস্ত। এই পরমাণু কর্মসূচি বন্ধ না করলে ইরানের বিরুদ্ধে আবার হামলা চালাবে। তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে কথা বলেছিল যে ইরানের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, জনগণকে সেভ করা, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করা, এগুলো সবই আসলে ভুয়া মিথ্যা কথা ছিল। এগুলো ইরানের জনগণকে প্রভাবিত করে নিজেদের পক্ষে নেওয়ার একটা কৌশল ছিল। প্রকৃতপক্ষে এই সমস্ত সব কিছুর আড়ালে ছিল ইরানের সরকার পরিবর্তন করে সেখানে নিজেদের পছন্দ মতো একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করে মধ্যপ্রাচ্যকে তথা সারা বিশ্বকে নিয়ন্ত্রণের একটা পাকাপোক্ত ব্যবস্থা করা এবং গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা, নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করা। কিন্তু ইরানের প্রতিরোধের মুখে আসলে তা হয়নি। এখন এই পরিকল্পনা বাস্তবায়ন না করলে ইসরায়েলের জন্য সমস্যা, আমেরিকার জন্য সমস্যা। আমেরিকার জন্য সমস্যা, বিশেষ করে রিপাবলিকানরা অবশ্যই ক্ষমতা হারাবে এবং সারা বিশ্বে আমেরিকার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, যে প্রভাব প্রতিপত্তি ধ্বংস হয়ে গেল, এইটা আর কখনো তারা ফিরে পাবে না। আর ইসরায়েলের সমস্যা হচ্ছে আমেরিকা যদি হেরে যায়, যুদ্ধ যদি বন্ধ হয়, তাহলে কোনো না কোনো সময় এসে, এবং সেটা অল্প সময়ের ভেতরেই, ইরান ঠিকই ইসরায়েলকে হিসাব নিকাশের আওতায় আনবে এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং সেই ব্যবস্থা সাধারণভাবে নেবে না, সেটা যুদ্ধ করে নেবে। ইসরায়েলের উপর অবশ্যই ইরানের পক্ষ থেকে বড় রকমের হামলা হবে এবং মধ্যপ্রাচ্যে ইরানের যে সহযোগী যোদ্ধা গোষ্ঠীগুলো আছে তারা ইসরায়েলের উপর ঠিকই হামলা চালাবে। তখন ইসরায়েলের এই অবস্থা থেকে বাঁচতে ইসরায়েলও যুদ্ধ করতে চায়, আমেরিকাও যুদ্ধ করতে চায়। এই পরিস্থিতিতে ইরান কি বলবে? ইরানের জেনারেলরা, ইরানের কমান্ডাররা বলছেন এবং ইরানের বর্তমানে যে সর্বোচ্চ নেতা তিনিও বলেছেন, বা ইরানের প্রেসিডেন্ট, সরকার এবং সংসদ সব জায়গা থেকে পরিষ্কার করে বলা হচ্ছে যে এবার যদি বিন্দু বিসর্গ হামলা হয়, কোনো রকমের হামলা হয়, তাহলে কয়েকটা কাজ হবে। কঠোর জবাব তো হবেই, এবং তারা বড় বড় ক্ষেপণাস্ত্র এবং নতুন নতুন চমক দেয়া অস্ত্র ব্যবহার করবে। পাশাপাশি একদম পরিষ্কার করে বলে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এবার যদি হামলা হয় তাহলে ইরান অবশ্যই 90 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। এবং আপনারা সবাই জানেন, আমরা বহুবার বলেছি, 90 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করা মানেই পরমাণু বোমা বানানো। এবং পরমাণু বোমা বানানো মানে সেটা খেলা করার জন্য না, কাউকে শান্তির নিদর্শন হিসেবে উপহার দেওয়ার জন্য না, সেটা যুদ্ধের জন্য ব্যবহৃত হবে। এবং আমেরিকা, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে এই ধরনের কোনো পদক্ষেপ নিতে চায়, ইরান পাল্টা ব্যবস্থা নেবে, ইরান ছেড়ে দেবে না। এবং ইরানের যে মিত্র দুই দেশ রাশিয়া এবং চীন, তারা ছাড়বে না। এবং এরই মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন করে আবার খসড়ার প্রস্তাব উত্থাপন করেছে। এটার উপর এখনও ভোটাভুটি হয়নি, ভোটাভুটি হবে। এই ব্যাপারে রাশিয়া এবং চীন, এই ডোনাল্ড ট্রাম্প সফর শেষ করার পরে রাশিয়া এবং চীন পরিষ্কার করে বলে দিয়েছে এই খসড়া প্রস্তাব এখন নিরাপত্তা পরিষদে আমেরিকা এবং বাহরাইনের পক্ষ থেকে উত্থাপন করা ঠিক হয়নি, এটা উপযুক্ত সময় না, এবং এর বিরুদ্ধে নিশ্চিত থাকুন চীন এবং রাশিয়া ভেটো দেবে। ফলে একথা ভাবার কোনো কারণ নেই যে ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফিরে এসে চীনের সরকারকে তার পক্ষে নিতে পেরেছে, কোনো কারণই নেই। আমেরিকার বিরুদ্ধে রাশিয়া, চীন এবং ইরান যে শক্ত অবস্থান ছিল সেই জায়গায় আছে। বরং এখন এই তিনটা দেশই প্লাস এদের যারা মিত্র, তারা সবাই ভাবছে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে। প্রাথমিক বিজয় অলরেডি ইরানের হয়েছে, সেই ক্ষেত্রে এরা কেউ ইরানকে ছেড়ে যাবে না, যাওয়ার কোনো কারণই নেই। এরপরেও ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ করতে চায়। এই যুদ্ধের ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকালকে ইসরায়েলের যে নিরাপত্তা মন্ত্রী পরিষদ তাদের সাথে বৈঠক করেছেন নেতানিয়াহু। সেখানে ছিল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং বিরোধী দলের একজন নেতা আর নেতানিয়াহু। সেখানে পরিষ্কারভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে এবং নেতানিয়াহু এই নিরাপত্তা মন্ত্রী পরিষদের সবাইকে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার আলাপ হবে এবং ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়ে কী করলো না করলো তার সমস্ত সব কিছু ট্রাম্প নেতানিয়াহুকে ব্রিফ করবে। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর অনুমতি নিয়ে সমস্ত সব কিছু করে এবং বিদেশ সফরে গিয়ে কি হলো না হলো সেটা ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ব্রিফ করে। যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে সেখান থেকে ফিরে এসে প্রেসিডেন্টকে ব্রিফ করে, এটা জাস্ট ফর্মালিটি। তো ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেল, সেখান থেকে ফিরে এসে ফোনে নেতানিয়াহুকে ব্রিফ করবে যে আমি এই করলাম, এই করলাম।
আপনি ভাবেন ডোনাল্ড ট্রাম্পের স্বাধীনতা কত, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান মার্কিন প্রেসিডেন্টের কতটা উপরে। এই পরিস্থিতিতে আমরা মোটামুটিভাবে একথা বলতে পারছি বা ভাবতে বাধ্য হচ্ছি যে বিশ্ব সম্ভবত আর একটা নতুন যুদ্ধের দ্বার প্রান্তে, এবং সেই যুদ্ধটা শুরুর যথেষ্ট আশঙ্কা রয়েছে নতুন সপ্তাহ শুরুর দিকেই, যেমন সেটা আগামী শুক্র শনিবারের দিকেই মনে হয় হয়ে যেতে পারে যুদ্ধ শুরু, কিছুই বলা যাচ্ছে না। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন নতুন করে বিশ্ব কি আরেকটা যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে? এবং এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে ইরান আসলে কতটা টিকে থাকতে পারবে আমেরিকা ইসরায়েলের হামলার মুখে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।